বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খালেদা জিয়া শুধু একজন সাধারণ রাজনীতিকই ছিলেন না, বা দেশের ৩ বারের প্রধানমন্ত্রীও নন। তার ক্যারিয়ার যেমন বর্ণাঢ্য, তেমনি আবার কষ্টেও ভরা। তার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলবো চর্চার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ারের সঙ্গে। শাকিল আনোয়ার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। যে কথাটা বলছিলাম যে খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবনটা কিন্তু একটা বর্ণাঢ্য জীবন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আবার জেলে গেছেন, কখনো আটক হয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে আটক হয়েছেন, এবং শেষ তিনি যখন মারা গেলেন তখনও কিন্তু দেশ তাকে বিপুলভাবে সম্মানিত করলো। তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মর্যাদা দেওয়া হলো। এখন ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলি বা ইতিহাস, এই ৫৪ বছরের ইতিহাস, তাকে খালেদা জিয়াকে কীভাবে মনে রাখবে বলে আপনি মনে করেন? সেলিম, যখন কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব মারা যান তখন কিন্তু বা অবসর নেন, তখন কিন্তু প্রধান যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে যে ইতিহাস তাকে কিভাবে দেখবে, মানুষ তাকে কিভাবে দেখবে, তাই না? তাকে কিভাবে মূল্যায়ন করবে। তো আমি যেটা মনে করি, এটা আমার একেবারেই ব্যক্তিগত বিষয়, যে খালেদা জিয়া সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন তারকা হয়ে থাকবেন, নক্ষত্র হয়ে থাকবেন। ক্লিশে শোনাচ্ছে, অনেকটা ক্লিশে, কিন্তু আমি মনে করি যে সেটা যথার্থ। তার কারণ হচ্ছে যে দেখুন, খালেদা জিয়ার যদি আপনি রাজনীতির শুরুটা দেখেন, ১৯৮১-৮২ সালে তার স্বামী তিনি অ্যাসাসিনেটেড হলেন, জিয়াউর রহমান, ৮১ সালে। এবং সেই সময় আমরা যতটুকু জানি যে রাজনীতিতে প্রবেশের বা রাজনীতির ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল, তার কোনো প্রমাণ নেই। এবং জিয়াউর রহমান কখনো তার স্ত্রীকে রাজনীতিতে আনার বা তাকে কোনোভাবে সম্পৃক্ত করার কোনো চেষ্টা করেছেন বলেও তার কোনো প্রমাণ নেই। তো সুতরাং তাকে আসতে হয়েছিল। এবং ওই সময়টা আমি মনে করি যে পুরো ৮০ দশকটা বিএনপির জন্য সবচেয়ে সংকটময় একটা সময় ছিল। এবং তিনি একেবারেই অনভিজ্ঞ একজন নারী, যিনি একেবারেই গৃহবধূ ছিলেন, তিনি সেই দলের হালটা ধরলেন আর কি, যখন সেই দলটা অসম্ভব রকমের সংকটের ভিতর দিয়ে এগোচ্ছে, তাই না? তারপরে এরশাদ ক্ষমতা নিয়ে নিল তাদের কাছ থেকে। এবং তিনি কিন্তু ওই সময়টাতে এই যে অনভিজ্ঞতা সত্ত্বেও তিনি দলটাকে ধরে রেখেছিলেন কিন্তু। একটা নড়বড়ে দল, অনেক নানা ধরনের মতপথের লোক ছিল বিএনপিতে সবসময়, ওই সময়, বিশেষ করে সময় তাদেরকে কিন্তু তিনি ম্যানেজ করেছিলেন, ধরে রাখতে পেরেছিলেন। এবং শুধু ধরে রাখেননি, আপনি খেয়াল করেন এই যে এরশাদ বিরোধী আন্দোলন পুরো 80s ধরে, বিশেষ করে মিড 80s থেকে হিউজ আন্দোলন, সেখানে তিনি কিন্তু খুব সাকসেসফুলি, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরের দিকে এসে আমি সাংবাদিকতায় ঢুকলাম 89-এ। ওই সময়টা এত আন্দোলন তুঙ্গে, তখন এরশাদ বিরোধী আন্দোলন। এই সময় দেখেছি আর কি যে কীভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি শেখ হাসিনাকে আউটশাইন করেছিলেন বলে আমার মনে হয় মাঝে মধ্যে, যে শেখ হাসিনা একটা পলিটিক্যাল পরিবারের থেকে এসেছিলেন আর কি। তার একটা প্র্যাকটিস ছিল, তার একটা লেগাসি ছিল পলিটিক্সের, যেটা খালেদা জিয়ার ছিল না। কিন্তু খালেদা জিয়া কিন্তু আমার মনে হয়েছে তখন আউটশাইন করেছিলেন। আমি দুটো নেত্রীরই আলাদা আলাদা যে সমস্ত র্যালিগুলো হতো তখন, পলিটিক্যাল র্যালিগুলো হতো এরশাদ বিরোধী, আমি দুটোতেই দেখেছি। আমার মাঝে মধ্যে মনে হতো যে প্রবাবলি তার প্রেজেন্সটা, ডায়াসে তার প্রেজেন্স ওয়াজ সো ইম্পোজিং, সাংঘাতিক ইম্পোজিং। এবং দেখেন 91 ইলেকশনে ভাবেইনি কেউ যে খালেদা জিয়ার বিএনপি জিতবে, কেউ ভাবেনি, বিএনপির নেতারাও ভাবেনি। এবং জিতলে যে একটা সরকার গঠন করতে হবে, আমি মনে করতে পারি তখন যে তার কোনো প্রিপারেশনও তারা নেননি, এবং তিনি জিতলেন। কিন্তু হয়ে গেল, তিনি জিতলেন। এবং তখন আমার মনে হয়েছিল অ্যাজ এ ইয়াং জার্নালিস্ট, ইট ওয়াজ অল অ্যাবাউট খালেদা জিয়া, তিনি ওই জিতলেন আর কি। তো এটা সাংঘাতিক ব্যাপার আমি মনে করি। এবং তারপর দেখেন, এবং শি মেড বিএনপি, বিএনপিকে তিনি একটা ম্যাস পলিটিক্যাল পার্টি, ভোট উইনিং পার্টি হিসাবে কিন্তু তিনি তৈরি করলেন। এর আগে কিন্তু তার কোনো প্রমাণ ছিল না। এটাকে তো বলা হয় যে জিয়াউর রহমান দলটাকে তৈরি করলেও আসলে খালেদা জিয়া বিএনপিকে
মানে হ্যাঁ, একটা mass রাজনৈতিক politics। দল হিসেবে গঠন হ্যাঁ, এবং করেছেন আপনি খালেদা দেখেন জিয়া। এবং ভোট উইনিং পার্টি আপনি দেখেন 91-এর জেতাটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল এবং তারপরে দেখেন আবার 2001-এ তিনি জিতলেন। হ্যাঁ, 96 থেকে 2001-এর ওই যে আওয়ামী লীগের গভর্নমেন্টটা, আমি মনে করি আওয়ামী লীগ খুব ভালোভাবে গভর্নমেন্ট চালিয়েছিল এটা সব দিক থেকে। আমাদের বাজারটা ভালো ছিল, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ছিল এগুলোতে, এবং আওয়ামী লীগ মোটামুটি নিশ্চিত ছিল যে তারা ইলেকশন জিতবে। দেখেন জেতেনি, খালেদা ভোট জিয়া কিন্তু আবার বেশি জিতলেন। পেয়েছিল। হ্যাঁ, ভোট বেশি পেয়েছিলেন, একটু বেশি, মানে একটু সামান্য, হ্যাঁ, খুব সামান্য fraction। বেশি। কিন্তু ইলেকশনটা জিতলো খালেদা জিয়া। তো আপনি দেখেন, আপনি তারপরে সেই গভর্নমেন্টের সম্পর্কে নানা ধরনের পরে কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু ইলেকশন জিতেছিল সেটা। সুতরাং আমি যেটা বলি যে এটা একটা বিগ লেগাসি এবং সাকসেস তার। আর তারপরে আপনি যদি পরে দেখেন যে 2006-এর পর থেকে তার দল আবার একটা বড় সংকটে পড়ে যায়, বিশাল সংকটে পড়ে যায়, এবং সেই সংকট থেকে আপনি দেখেন যে 2012-11 সাল থেকে তিনি ক্রমাগত মামলা টামলা, তারপরে তো ভার্ডিক্ট হলো, তিনি জেলে গেলেন। হ্যাঁ, একবারও কিন্তু তিনি দেশ ছেড়ে যাওয়ার কথা চিন্তা করেননি। আমরা তখন কিন্তু শুনেছি যে ওই সময়কার সরকার চাইছিল তার সাথে তলে তলে একটা নেগোসিয়েশন করছিল, তুমি যদি চলে যাও, হ্যাঁ, তাহলে সব কিছু সমাধান হতে পারে সব মামলা টামলার। তিনি কিন্তু কম্প্রোমাইজ করেননি, জেলে গেছেন আর কি। এবং ওই যে তার দলের বিএনপির নেতাকর্মীরা বা তার ভক্তরা যে তাকে ওই যে আপোষের নেত্রী বলে, এর কিন্তু অনেক যুক্তি আছে আর কি। ওই অর্থে কিন্তু তিনি এরশাদ থেকে শুরু করে একদম মানে একদম শেখ হাসিনা উনি পর্যন্ত কিন্তু আপোষ করেননি আর কি। এবং সেটা সবসময় যে পলিটিক্সের জন্য ভালো হয় আপোষ, একদম আমি আপোষ করবই না কোনো কিছু, অনেক সময় আপোষ করতে হয়, কিন্তু উনি করেননি। যেমন তার ভিতরে একটা জিনিস বলবো যে 2014-র ইলেকশনটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে 2014-র ইলেকশনটা না করাটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, আমার মনে হয়, সবসময় মনে হয়েছে, তখনও মনে হয়েছে যে ওই ইলেকশনটা করলে হয়তো বিএনপি জিততো তখন। এটা আমাকে বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকাও ব্যক্তিগতভাবে বলেছিলেন। আমি মনে করি যে জিততো। ওই সিদ্ধান্ত নেওয়াটা হয়তো ভুল হয়েছে, এবং তার পেছনে হয়তো জামাতিদের কথা তিনি শুনেছিলেন বলে তখন আমরা শুনেছি। হ্যাঁ, ওই একই কথা বলেছেন যে এটা হয়তো মানে আপোষহীন না হলে একটু প্র্যাগম্যাটিক হলে হয়তো তিনি ইলেকশনটা করলে হয়তো এই যে পরে দুর্ভোগগুলো হলো আর কি, সেগুলো তার দলে এড়ানো যেত। তো আমি এইভাবে দেখি আর কি তাকে। এখন আপনি তো দীর্ঘদিন 3.5 দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত, বা এরও বেশি সময়, তা কখনো কি আপনার সঙ্গে খালেদা জিয়ার সামনাসামনি সাক্ষাৎ হয়েছে বা এমন কোনো কিছু মানে কথাবার্তা হয়েছে কিনা? দেখেন, আমি দুবার তার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে, একবার 30 সেকেন্ডের জন্য, আর একবার দীর্ঘ 15-20 মিনিট আপনি বলতে পারেন, আমি এক্স্যাক্টলি মনে নেই। প্রথমবার হচ্ছে 91 ইলেকশনে, আমি তখন ইয়াং রিপোর্টার, হ্যাঁ, ইউএনবিতে কাজ করি। আমাকে পাঠানো হলো খালেদা জিয়া যেখানে ভোট দেবেন সেই ইভেন্টটা কভার করার জন্য। আমার যতদূর মনে আছে শহীদ আনোয়ার বিদ্যালয়, গার্লস স্কুল, ইয়েতে আপনার ক্যান্টনমেন্টের ভেতরে। তো উনি সকালে যাবেন, আমি সকালে যেয়ে বসে আছি, অনেক সাংবাদিক, শুধু আমি না, অনেক সাংবাদিক সেখানে ছিল। তো উনি আসলেন একটু দেরিতে করে, এক্স্যাক্ট সময় মনে নেই, একটু দেরিতে এসেছিলেন, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর উনি গেলেন, ভোট দিলেন। ভোট দিয়ে বেরোনোর সময় ইনসিডেন্টালি একদম মানে আমি আর উনি মুখোমুখি হয়ে গেল আর কি। আমি দাঁড়িয়েছিলাম, উনি আসলেন। তো আমি মানে জিজ্ঞেস করলাম যে, ম্যাডাম, কী আশা করেন আপনি এই নির্বাচন থেকে? তো উনি দুটো কথা বললেন, একটা কথা বললেন আসলে, দুটো শব্দ, আমরা জিতবো, আমরা জিতবো। এবং উনি, আমাকে মনে আছে যে উনি ভি সাইন দেখিয়েছিলেন, এরকম ভিক্টরি সাইন, ভিক্টরি সাইন, এবং আমি এসে ওটা লিখেছিলাম। তো আমার নিউজ রুমের তখনও পর্যন্ত কেউ, মানে আমরা সাংবাদিকরাও মনে করছি না যে বিএনপি জিতবে। কিন্তু রাতের বেলা ইলেকশন হয়ে গেল, রাতের কাউন্টিংয়ের পরে যখন ফল আসতে শুরু করলো, তখন আমার মনে হচ্ছিল যে উনি হয়তো দেখতে পেরেছিলেন যে উনি জিতছেন। এটা একটা আমার প্রথম তার মুখোমুখি কথা বলা, দুই শব্দ। আর হচ্ছে যে 2008-এর ইলেকশনের নাইটে, আমি তখন ঢাকা থেকে আমাদের আমি তখন বিবিসিতে কাজ করি, বিবিসির ট্রান্সমিশন হচ্ছে লাইভ ট্রান্সমিশন, ওই রাতে, এবং নির্বাচন হয়ে গেছে। নির্বাচন হওয়ার পরে একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আসছে আবার।
তো লাইভ ট্রান্সমিশনে আমাদের এক প্রডিউসার তাকে ধরে আমাকে ধরিয়ে দিলেন। আমার কোনো প্রস্তুতিও ছিল না যে তিনি আমার তার সাথে আমার কথা বলতে হবে। তো কানে কানে আমাকে বলে দিল, খালেদা জিয়া লাইনে আছেন, কথা বলেন। আমি জানি না কি কথা বলবো কি কথা বলবো। হ্যাঁ, তো কথা বলা শুরু করলাম এবং চলতে থাকলো। আমার মনে আছে এটা দীর্ঘ সময় আমাদের যে শিডিউল ছিল প্রোগ্রামে, শিডিউল ব্রেক ট্রেক করে খালেদা জিয়ার সাথে ইন্টারভিউ চলতে চাইলো। কী কী বলেছিলেন খুব এক্স্যাক্ট আমার মনে, অনেক দিনের কথা, আপনি বুঝতেই পারছেন 2008। তো উনি, আমার মনে আছে যে কথাগুলো উনি বলছিলেন যে ওই সময়কার সরকার 2006 থেকে যে 8-এর যে সরকার ছিল, ওই সরকার কিভাবে তার দলের বিরুদ্ধে কাজ করেছে, আওয়ামী লীগের সাথে নেগোশিয়েট করে তাকে হারানোর চেষ্টা হয়েছে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো বলছেন। আমি চ্যালেঞ্জিং অনেক প্রশ্ন করেছিলাম। সেই চ্যালেঞ্জের আমি যেমন চ্যালেঞ্জের প্রশ্ন করেছিলাম যে আপনার 2001 থেকে 2006 পর্যন্ত আপনার সরকারের এগেনস্টে নানা ধরনের মানে দুর্নীতির অনেক অভিযোগ ছিল। তার ছেলের কথা জিজ্ঞেস করেছিলাম যে আপনার ছেলের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, এগুলো মানে আপনাদের বিরুদ্ধে গেছে কিনা জনমত। তো উনি যথারীতি এবং খুবই মানে খুবই অপ্রীতিকর প্রশ্ন করেছিলাম, আমার মনে আছে খুবই এই সমস্ত বিষয়ে অনেক অপ্রীতিকর প্রশ্ন করেছিলাম। তিনি কিন্তু ঠান্ডা মাথায় উত্তর দিয়েছিলেন। এবং ওই ইন্টারভিউয়ের পরে আমার মনে হয়েছে, ধরুন শেখ হাসিনাকে ইন্টারভিউ করারও আমার অভিজ্ঞতা আছে, তো আমার মনে হয়েছিল যে তাকে হয়তো আরও অপ্রীতিকর প্রশ্ন করা যায় শেখ হাসিনার চাইতে। এবং আমি পরে সবসময় বলি যে খালেদা জিয়াকে অনেক অপ্রীতিকর প্রশ্ন করা যায় সাংবাদিক হিসেবে, সেটা আমি জানি, কারণ আমি করেছিলাম অনেক, এবং তিনি উত্তর দিয়েছিলেন ঠান্ডা মাথায়। এটা আমাকে ঢাকার একজন প্রবীণ সাংবাদিক শুধু না, তিনি একজন সম্পাদকও বটে, তিনি আমাদেরকে বলতেন বারবার যে খালেদা জিয়াকে যে প্রশ্ন করা যায় শেখ হাসিনাকে সে প্রশ্ন করা যায় না। সেলিম, আমরা লেগাসির প্রশ্ন আলোচনা করছিলাম। একটা বিষয় আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে 91 থেকে 96-এর যে সরকার ছিল বিএনপির, খালেদা জিয়ার সরকার, এই সময় কিন্তু বাংলাদেশের একটা বড় ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ধরুন আপনি শেখ মুজিব যখন বাকশাল করলেন, তখন থেকে এই 91 পর্যন্ত বাংলাদেশ কিন্তু একটা অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল, প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট। আপনি বলতে পারেন অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল। খালেদা জিয়া জিতলেন, হ্যাঁ, তারপরে মানে কনস্টিটিউশন রিফর্ম করে এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আজকে বাংলাদেশে যেটা দেখছি সেটা হলো। কিন্তু তখন এখন উনি কিন্তু বেঁকে বসতে পারতেন না, আমি প্রেসিডেন্ট হব, হ্যাঁ আমি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যদিও আগে থেকে কমিটমেন্ট ছিল, সেটা একটা কনসেনসাস ছিল, না রাখলে তো কিছু না করলে কী হতো, কিন্তু তিনি করেছিলেন। তো সেটা একটা বড় লেগেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ওই সময় করেছিলেন। আরেকটা জিনিস হয়েছিল, আজকে আপনি যে এই যে ইকোনমিক লিবারালাইজেশন, বুঝছেন তো, আপনি গার্মেন্টস সেক্টরের যে একটা বড় বুম দেখছেন এখন একটা, তাই না, এটার কিন্তু সূচনা হয়েছিল তখন। আমি তখন সাংবাদিকতা করি, তো মানে সাংঘাতিক খুব ইন্টেন্সলি বিজনেস মানে রিপোর্টিং করতাম তখন। ওই সময় আমি দেখেছি যে একে সাইফুর রহমান তখন অর্থমন্ত্রী, MK আনোয়ার কমার্স মানে বাণিজ্যমন্ত্রী। এখন এই দুজনের ভিতরে একটা কনফ্লিক্ট চলছে যে আমাদের ইকোনমিক লিবারালাইজেশনের গতি কী হওয়া উচিত। সাইফুর রহমান খুব ফাস্ট গতি চাচ্ছিলেন যে আমরা সমস্ত ট্যারিফ অ্যান্ড ট্যাক্স, এগুলোকে ইম্পোর্ট ট্যাক্স, এগুলোকে কমিয়ে আমাদেরকে ইকোনমিক লিবারালাইজেশনের পথে দ্রুত এগোতে হবে। আমার মনে আছে MK আনোয়ার এবং অন্যরা, হ্যাঁ আরও কিছু তার সিনিয়র মন্ত্রী, তারা কিন্তু চাইছিলেন না এটা। তারা বলছিলেন যে এতে করে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে যদি আমরা ব্যাক টু ব্যাক LCA মানে অ্যালাউ করি। এবং বড় টাসেল চলছিল তখন সরকারের ভেতরে। খালেদা জিয়া কিন্তু সাইফুর রহমানের পক্ষ নিয়েছিলেন, তাকে ব্যাক করেছিলেন। এবং এই যে মানে লিবারালাইজেশন দেখছেন, ইম্পোর্ট লিবারালাইজেশন এবং বিশেষ করে গার্মেন্ট সেক্টরের বুম, যেটা ব্যাক টু ব্যাক LCর কারণে হয়েছিল, সেটা কিন্তু ওই সময় হয়েছিল। সেটা একটা ইকোনমির জন্য কিন্তু বড় একটা লেগাসি ওই সময়টার। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আপনি কীভাবে দেখেন, যেটা ওই সরকারি মানে দাবির মুখে মেনে নেওয়া বলেন, যে কথা বলছিলেন যে দাবির মুখে সবসময় তো নাও মানতে পারেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে এই যে আপসীনতা, আমি যেটা একটু সমালোচনাও করলাম তার 2014 ইলেকশন প্রসঙ্গে, সে সময়ও কিন্তু একটা ধরেন তিনি আলটিমেটলি মেনে নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার, এটা তো ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল। তিনি যদি এই কনফ্লিক্টে না যেতেন না শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা, হ্যাঁ তিনি এটাকে
হাসিনা, বিএনপি সরকার এবং খালেদা জিয়া এটাকে দেখেছিল যে একটা অনর্থক চাপ তৈরি করা হচ্ছে তার সরকারের উপর। তারা জিতেছেন মানে ইলেকশন, তারা ক্ষমতা আছেন, জনগণ তাদের ক্ষমতায় বসিয়েছে, সুতরাং তারা যতদিন ক্ষমতায় আছেন তাদের মতো করে সরকারটা চালাতে দিক না কেন। কেন মানে 2 বছর 3 বছরের পর থেকেই, 2 বছরের পর থেকেই আসলে তার উপর প্রচণ্ড চাপ তৈরি করলো, হ্যাঁ, আন্দোলন, হরতাল, হ্যাঁ, এইটাকে তিনি মেনে নিতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত তাকে কিন্তু ওই মানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মানতে হয়েছিল মেনেছিলেন তিনি। হ্যাঁ, কিন্তু যদি এই কনফ্লিক্টটা এড়াতেন তিনি যদি বলে দিতেন তখন, আচ্ছা ঠিক আছে হবে, তাহলে কিন্তু এই যে তখন থেকে 96 থেকে এখন পর্যন্ত এই যে পলিটিক্যাল পোলারাইজেশন বাংলাদেশে হয়েছে এবং চলছে, এটা শত্রুতা, দুটো পক্ষের প্রচণ্ড শত্রুতা, হ্যাঁ, এটা কিন্তু নাও হতে পারত বলে আমার মনে হয় আর কি। সুতরাং ওটাকেও আপনার লিগ্যাসির অংশ হিসাবে দেখতে হবে, তার লিগ্যাসির, যে তিনি এই পোলারাইজেশনে কি তিনি যথেষ্ট পজিটিভ রোল প্লে করেছিলেন যে পোলারাইজেশনটা যেন না হয়। অনেকে বলবেন তিনি হয়তো করেননি। ওটা যদি তখন একটা কনসেনসাসের ভিত্তিতে ওই সময়টাতে যে একটা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি হবে, এটা যদি করে ফেলতে পারতেন তাহলে হয়তো এই কনফ্লিক্টটা নাও হতে পারতো। আওয়ামী লীগ বিএনপির যে কনফ্লিক্টটা আমরা তার পরের 20 বছর ধরে দেখছি, 25 বছর 20 বছর। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে খালেদা জিয়া আজকে মারা গেলেন, আপনি জানেন যে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, গতকাল ছিল প্রার্থী পদ মানে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। খালেদা জিয়ার পক্ষ থেকেও 3টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, মনোনয়নপত্র। এই নির্বাচনে, যেটা আগামী 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা, সেই নির্বাচনে খালেদা জিয়ার মৃত্যু কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এটা একটা বড় প্রশ্ন, এটা এবং ভ্যালিড প্রশ্ন আমি মনে করি। যদিও তার মৃত্যুর দিনে এই প্রশ্ন নিয়ে খুব বেশি কথা বলার মানে হয়তো সমীচীন হবে না আর কি, কিন্তু তারপরে এটা একটা ভ্যালিড প্রশ্ন, হ্যাঁ, যে তার মৃত্যুর ইম্প্যাক্ট কী হতে পারে নেক্সট ইলেকশনে। এখন দেখেন, এটা বলা খুব মুশকিল। খালেদা জিয়া ইজ এ পলিটিক্যাল স্টার, আমি আপনাকে যেটা শুরুতেই বললাম, হ্যাঁ, একদম। তিনি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি বিএনপির নেত্রী না, তিনি, আমি মনে করি সবসময় অনেক দিন ধরেই তিনি জাতীয় নেত্রী, একজন সত্যিকার অর্থে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছিলেন। তো এখন তার একটা ব্যাপক জনপ্রিয়তা আছে, ব্যাপক জনপ্রিয়তা। এখন বাংলাদেশে এই যে বলা হচ্ছে এখন যে 30 থেকে 40% আনডিসাইডেড ভোটার, এই তার এই মৃত্যুটা যদি একটা সিম্প্যাথি ওয়েভ ক্রিয়েট করে এবং ওই ভোটাররা যদি সেই সিম্প্যাথির ভিত্তিতে বিএনপিকে ভোট দেয়, সেটা ইলেকটোরালি বিএনপির জন্য একটা বড় জয় আনতে পারে বলে মনে হয়, বড় সুবিধা দেবে। এখন সেটা নির্ভর করছে যে বিএনপি এটাকে কিভাবে কনভিনসিংলি কাজে লাগাতে পারে, এই সিম্প্যাথিটাকে গার্নার করার জন্য, আর্ন করার জন্য তারা কিভাবে কাজ করে। আমার মনে হয় যেহেতু অনেক দূর দেরি এখনও ইলেকশনের, অনেক দেরি, সুতরাং নির্ভর করছে আগামী দিনগুলোতে বিএনপি কী করে তার উপরে। ধন্যবাদ শাকিল আনোয়ার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শাকিল আনোয়ারের বিশ্লেষণ শুনলেন। আমরা জানতে চাই আপনার মত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দিন আপনার মত।